বার কাউন্সিল। তো বার কাউন্সিল সেটার উপর বেসিস করে তারা অনেক টাফ কোশ্চেন করতেছে। সো দিস ইজ নট দ্য স্ট্যান্ডার্ড, এত টাফ কোশ্চেন সামনে হবে না আশা করি। এবং সেখানে 100 থাকবে, 100তে আপনি হচ্ছে তারা পাস করাবে, তাদের ইচ্ছা যতজন ইচ্ছা পাস করাবে, আর ফাইনালি হচ্ছে ভাইভাতে হচ্ছে 100 মার্কস। এটা হচ্ছে বার কাউন্সিল। এবং ভাইভা আপনি পাস করলে পরে আপনি হচ্ছে বারে সনদ পাবেন। এবং আপনি যে বারে প্র্যাকটিস করতে চান, ঢাকা বার হোক, গাজীপুর, রংপুর, চিটাগং, সেই বারে আপনি তখন প্র্যাকটিস করার জন্য ক্যাপেবল হবেন বাংলাদেশে। রাইট? সো দিস ইজ অল অ্যাবাউট প্রফেশনাল কথাবার্তা, আমরা যা যা বলতেছি। আর কিছু জানার আছে কারণ? স্যার বার এক্সামটা তো এটা তো স্যার প্রত্যেক ইয়ারে হয় নাকি, এটা তো সেশন জটের মতো কিছু আছে টিচার? ওকে, ফাতেমা যেটা বললেন সেটা হচ্ছে দিস ইজ আ ডিপ্রেসিং নিউজ ফর ইউ। আমাদের বারের এক্সাম হচ্ছে কি প্রতি 6 মাসে একবার হওয়ার কথা, মানে প্রতি বছর 2 বার, বাট বারের এক্সাম হচ্ছে প্রতি 3 বছরে একবার হয়। বুঝছেন? সো এটা খুবই একটা কেন স্যার ডিপ্রেসিং নিউজ। কেন বলতে কি, আসলে দেখেন আমাদের যারা লয়ার বার কাউন্সিলে যারা থাকেন তারা চায় না যে হচ্ছে কম্পিটিশনটা বাড়ুক, বুঝতে পারছেন? ঢাকা বারে আমাদের এখন হচ্ছে প্রায় 20,000 লয়ার আছে শুধু ঢাকা বারে। এখন দেখেন ঢাকা বারে হচ্ছে 20,000 লয়ার, এত লয়ার দিয়ে আপনি কি করবেন? তারা হচ্ছে যেটা করে আসলে তারা এই জন্য এক্সামটা হচ্ছে অনেক দিন পর পরে নেয়। কম্পিটিশনটা বার কাউন্সিলের পরীক্ষা 3 বছর পর পর হয়, আর বিজেএসসি এক্সাম তো বছরে একবার হয়, এটা কেমন কথা স্যার? তাহলে ওই জায়গায় তো কম্পিটিশন থাকে। দেখেন বিজেএসসি তে হচ্ছে কি, হ্যাঁ এখানে কম্পিটিশন থাকে, কিন্তু সেটা হচ্ছে গভর্নমেন্টের কাছে। বিজেএসসি এক্সামটা তারা নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন তাদের কাছে। এবং আমাদের বাংলাদেশে জাস্ট অফকোর্স ডেফিসিয়েন্সি আছে এবং অনেক মামলা বা প্রায় 35 লাখের মতো বাংলাদেশে মামলা বর্তমানে পেন্ডিং। সেটার জন্য তারা যেটা করে তারা হচ্ছে ডেফিসিয়েন্সি কাটানোর জন্য প্রতি বছরই জাজ নিয়োগ দিচ্ছে তারা, যে 100 জন করে বা 50 জন করে, 200 জন করে, 150 জন করে, এরকম করে তারা জাজ নিয়োগ দিচ্ছে। এবং যাতে আমাদের হচ্ছে মামলার যে ব্যাকলগ সেটা হচ্ছে একটু কম, এটার জন্য তারা প্রতি বছরই চেষ্টা করে নিয়োগ দেওয়ার জন্য। আর আপনার বার কাউন্সিল তো হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস, এবং সেখানে ইটস অল অ্যাবাউট কে কত বেশি কম্পিটেন্ট। দেখা যাচ্ছে আপনার কম্পিটিশন বাড়তেই আছে, এখানে মামলা সংখ্যাও বাড়তেছে, বাট সেই স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার ইন্টারনেট প্রবলেম হচ্ছে, আমি রিয়েলি সরি। সেটার জন্য আসলে বাংলাদেশে বার কাউন্সিলটা হচ্ছে না। এর বাইরে আপনাদের অনেক ইয়ে আছে, অপরচুনিটি আছে। আপনারা হচ্ছে বাংলাদেশে যে সকল ফোর্স আছে, ধরেন আর্মি বলেন, নেভি বলেন, এয়ারফোর্স বলেন, সেখানে আপনি লিগাল সেক্টরে জয়েন করতে পারবেন কেউ যদি ইন্টারেস্টেড থাকেন। আপনার অনার্সের পরে সেখানে লং কোর্সে হচ্ছে আপনার নেয়, এবং সেখানে আপনি আর্মিতে যেতে পারবেন, নেভিতে, এয়ারফোর্স যেতে পারবেন। এটাকে আমাদের হচ্ছে জাজ অ্যাডভোকেট জেনারেল বলে আর্মিতে। সো সেটা খুবই আবার উন্নত দিকে আলোচনা আর কি। তারপর আপনি হচ্ছে বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে, এমএনসি আছে, সবগুলোতে হচ্ছে লিগাল সেক্টরের লোক নিতেই হয়, থাকতেই হয়, সেদিকে আপনি যেতে পারবেন। আপনি হচ্ছে যতগুলো বাইরের কোম্পানি আছে, ইউএনএসসি থেকে শুরু করে অনেকগুলো আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, সেখানে আপনি কাজ করার সুযোগ আছে আপনাদের। বুঝতে পারছেন? তো কি বলেন, তো কি কিছু বলবেন? আচ্ছা, আচ্ছা আমি একটু আপনাদের একটা এক্সাম্পল দেখাই। আমার একটা কাজের একটা ইয়ে দেখাই আপনাদেরকে। আমাদের একটা মিনিট টাইম দেন, হ্যাঁ আমি একটু বের করে নিই।
বাট আই ডোন্ট এক্সপেক্ট যে আপনারা আসলে এইভাবেই করবেন, কারণ আই নো এটা আপনাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর কি, বাট স্টিল যদি করতে পারেন সেটা খুবই ভালো। আমি একটু ওপেন করে নিচ্ছি, শেয়ার করতেছি আপনাদের সাথে। আচ্ছা, এটা হচ্ছে আমার অনেক প্রিলিমিনারি স্টেজের একটা কাজ, এর বাইরে অনেকগুলো কাজ আছে আমার, বাট আমি এগুলো খুঁজে পাচ্ছি না এখন। এটা খুবই প্রিলিমিনারি স্টেজের একটা কাজ, আপনারা এরকম করতে পারেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে লাইক রেফারেন্সটা হচ্ছে আমি যেটা করলাম, সেখানে ধরেন the first and foremost measure that is enforced for financial irregularities is imposition of financial sanction against the bank, রাইট? সো এখানে হচ্ছে আমাদের দেখেন, আমি এখানে দিয়েছি রেফারেন্সিং করেছি এখানে ফুটনোটে। এটা কে বলেছে? এটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট থেকে পেয়েছি, রাইট? এই ওয়েবসাইটটা হচ্ছে আমি ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি তাদের ওয়েবসাইটে দেওয়া ছিল, এবং এটা নাম ছিল হচ্ছে এরকম ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি হ্যান্ডবুক। এটা এফসিএ তারা পাবলিশ করেছে, ওয়েবসাইটের ঠিকানাটা আমি এখানে দিয়েছি, কত তারিখে আমি অ্যাক্সেস করি সেটা আমি দিয়েছি। এবং এটার জন্য আমি আপনাদেরকে যেটা করতে পারি সেটা হচ্ছে স্কলার রেফারেন্সিং কিভাবে করে সেটা একটা ছোট দিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই, যেমন 2 নম্বর ফুটনোটে যেটা করলাম সেটা হচ্ছে আমি এটা বই থেকে নিয়েছি, রাইট? এটা লিখেছেন কি জেরেমি বেনথাম, দ্য ওয়ার্কস ফর জেরেমি বেনথাম, এটা পাবলিশ করেছে 11 নম্বর ভলিউম, সরি চ্যাপ্টার হচ্ছে প্রিন্সিপালস অফ পেনাল ল, পেজ নাম্বার হচ্ছে 1838 থেকে 1843। এভাবে আপনি হচ্ছে রেফারেন্সটা করতে পারেন। যেমন এখানে আবার অনেকগুলো বিষয় কোন বই থেকে নিয়েছি, কোন আর্টিকেল থেকে নিয়েছি, কোন কেস ল থেকে নিয়েছি, এগুলো সব হচ্ছে এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন? সো এটা আপনারা হচ্ছে চাইলে ফলো করতে পারেন এইভাবে। আর এটার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অস্কলা যে ফরম্যাটিংটা যেভাবে করে, অস্কলা ফরম্যাটিং এর হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অস্কলা ফরম্যাটিং শর্ট গাইড, আর একটা অস্কলা ফুল গাইড, দুটা জিনিস আছে। সো এটা হচ্ছে আপনারা যেটা করতে পারেন, সেটা আপনি যদি গুগল করেন তাহলেই কিন্তু চলে আসবে, ঠিক আছে? সো সেটা হচ্ছে আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি একটু আপনাদেরকে দেখাই দিই, আমি ডাউনলোড করে দিচ্ছি, অথবা আপনি যদি চান আমি তাহলে আপনাদেরকে ডাউনলোড করে দিয়ে দিব। আমি দিয়ে দিব? জি স্যার, দিয়ে দেন। জি স্যার। স্যার দিয়ে দেন স্যার। স্যার, ইয়েস, বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু আরেকটু শেয়ার করতেছি, সেটা হচ্ছে একটু দেখেন, আমি এটা ডাউনলোড করেছি, এটা দিয়ে দিব আপনাদের। এটা হচ্ছে আমাদের অস্কলার রেফারেন্সিং এর জন্য কুইক রেফারেন্স গাইড। এটা টোটাল হচ্ছে যেটা অরিজিনাল ফাইল সেটা হচ্ছে অ্যারাউন্ড 64 পেজেস, এবং এখানে অনেক বিস্তারিতভাবে বলা আছে, বাট এখানে আমাদের একদম কুইকলি বলা আছে আপনি কোনটা কিভাবে রেফারেন্সিং করবেন। আপনি এটা ফলো করতে পারেন, এটা খুব ইজি। প্রাইমারি সোর্স, এটা হচ্ছে যেমন প্রাইমারি সোর্স বলতে আমরা কি কি বুঝি, যেমন কেস হচ্ছে এটা প্রাইমারি সোর্স, স্ট্যাটিউট আইন হচ্ছে আমাদের একটা প্রাইমারি সোর্স, রাইট? আর সেকেন্ডারি সোর্স হচ্ছে আমাদের কি বই, তারপর হচ্ছে জার্নাল আর্টিকেল, অনলাইন জার্নালস, ওয়েবসাইটস, রাইট? সো এগুলো আপনি এখানে দেখে নিতে পারেন। কেসে যেখান থেকে নেবেন সেখানে যেভাবে সাইটেশন দেওয়া আছে ঠিক সেভাবে দিবেন, এখান থেকে দেখার কোনো দরকার নেই। তারপর হচ্ছে এক যদি আপনি কোনোটা মেনশন করেন, দেখেন এখানে আমাদের নাম দিল হিউম্যান রাইটস অ্যাক্ট 1998, সেকশনের জায়গায় শুধু এস দিয়েছে আর সেকশনটা মেনশন করে দিয়েছে, আপনি এভাবে দিতে পারেন। সে ফর এক্সাম্পল আমাদের হচ্ছে ফ্যামিলি কোড অর্ডিন্যান্স সেকশন 51, আপনি এভাবে দিতে পারেন, রাইট? এটা হচ্ছে আমাদের অ্যাক্ট কিভাবে দিবেন সেটা আমাদের এখানে বলা আছে, এটা কিন্তু ফুটনোটের মধ্যে কিভাবে দিবেন, রাইট? আরেকটা হচ্ছে এখানে দেখেন আপনার বুকসের ক্ষেত্রে আপনি কিভাবে দিবেন সেটা এখানে বলা আছে। যেমন থমাস হবস তিনি একটা বই লিখেছেন লেভিয়েশন,
এরপর ব্র্যাকেটের মধ্যে আপনি দিবেন কত সালে পাবলিশ হয়েছে প্রথম, কোন পাবলিকেশন পাবলিশ করেছে, রাইট? পেঙ্গুইন পাবলিকেশন 1985 পাবলিশ করেছে, 260 হচ্ছে পেজ নাম্বার, ঠিক আছে? আপনি এভাবে দিতে পারেন। আবার এখানে দেখেন গ্যারেথ জোন্স, গফ অ্যান্ড জোন্স, দ্য ল অফ রেস্টিটিউশন। গ্যারেথ জোন্স হচ্ছে লিখেছেন, এটা তার বইয়ের নাম হচ্ছে গফ অ্যান্ড জোন্স, দ্য ল অফ রেস্টিটিউশন হচ্ছে তার বইয়ের নাম। এবং এটা হচ্ছে দেখেন প্রথম সাপ্লিমেন্ট 7th এডিশন, এটা সুইট অ্যান্ড ম্যাক্সওয়েল পাবলিকেশন থেকে পাবলিশ হয়েছে 2009 সালে। এখানে পেজ নাম্বারটা দেয় নাই বা দিতে পারতো চাইলে। সেম এখানে দেখেন এই দুজন হচ্ছে বইয়ের রাইটার, তাদের বইয়ের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পারেটিভ ল, তারপরে 3rd এডিশন অক্সফোর্ড ইউনিয়ন পাবলিকেশনস 1998, 1998 সালে এটা পাবলিশ হয়েছে, রাইট? ঠিক সেম ভাবে আপনি এডিটেড বুকসের ক্ষেত্রে কিভাবে দিবেন, জার্নাল আর্টিকেলসের ক্ষেত্রে কিভাবে দিবেন, যেমন পল ক্রেইগ উনি একটা আর্টিকেল লিখেছেন থিওরি, পিওর থিওরি অ্যান্ড ভ্যালুস ইন পাবলিক ল, এটা উনি লিখেছেন 2005 সালে পাবলিশ হয়েছে। পিএল হচ্ছে আমাদের জার্নালের নাম এবং 440 হচ্ছে জার্নালের পেজ নাম্বার, রাইট? এখানে সেম উনি হচ্ছে রাইটার, ব্র্যাকেটের মধ্যে সরি ইনভার্টেড কমার মধ্যে হচ্ছে ওনার আর্টিকেলের নাম, এটা হচ্ছে কত সালে পাবলিশ হয়েছে, এটা হচ্ছে আমাদের জার্নালের ভলিউম নাম্বার 117, জার্নালের নাম হচ্ছে LQ4, 42 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে, 64 নাম্বার পেজে হচ্ছে এই ইনফরমেশনটা আছে যেটা তারা দিয়েছে। এত কমপ্লিকেটেড করা দরকার নেই, আপনারা আপাতত ফরম্যাটিংটা একটু শিখেন যে ফরম্যাটিংটা আসলে কিভাবে করে। আস্তে আস্তে যখন বড় হবেন তখন আস্তে আস্তে শিখে যাবেন প্র্যাকটিস করতে করতে। আমরা ধরেই শিখি নাই এবং হচ্ছে এটা হচ্ছে আপনারা ধরে শিখবেন না, এটা আমি এক্সপেক্ট করিনি যে আপনারা খুব তাড়াতাড়ি শিখে যাবেন, রাইট? বাট হ্যাঁ এখানে যেভাবে দেওয়া আছে কুইক রেফারেন্সিং ক্যাট এটা আমি দিয়ে দিব, যদি ফলো করতে পারেন খুবই ভালো, না করতে পারলে আমার তরফ থেকে কোনো সমস্যা নেই, রাইট? বাট হ্যাঁ চেষ্টা করবেন কিছুটা ফলো করতে, যারা রেফারেন্সিং করবেন অফকোর্স তাদেরকে আমি একটু ভালো মার্কস দেওয়ার চেষ্টা করব, বুঝতে পারছেন? হ্যালো স্যার, জি স্যার। স্যার ফুড নোট করে দিলে হবে না? হ্যাঁ ফুড নোটস তো এভাবে দিবেন। ওকে স্যার। স্যার আমি একটা স্যার প্রবলেম ফেস করছি স্যার, যদি কি মানে আমাকে একটু সুযোগ দেন তাহলে বলবো। শিওর শিওর। আচ্ছা স্যার, আমি স্ক্রিনটা শেয়ার দিতে চাচ্ছি, দিব? তাহলে স্যার বুঝাইতে মানে আমার পক্ষে সুবিধা হয়। হ্যাঁ শিওর শিওর দেন। স্যার শেয়ার অপশনটা অন করেন। আচ্ছা এটা কিভাবে অন করা যায় আপনি কি জানেন? আই ডোন্ট নো। স্যার হচ্ছে স্যার ইমরানের নামের পাশে স্যার ওই যে স্যার 3টা ডট অপশন আসবে স্যার, ওই জায়গায় স্যার ওই যে মেক হিম প্রেজেন্টার এরকম কিছু একটা অপশন আসবে স্যার, ওই যে ক্লিক করলে স্যার। আচ্ছা আচ্ছা দিচ্ছি, দেখেন শেয়ার ফাইন ইমরান, হ্যাঁ আমি চেঞ্জ করেছি, থ্যাংক ইউ শিওর। স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে স্যার। স্যার এইটা হচ্ছে মূলত আমার ফাইল। স্যার এখানে আমি দেখাচ্ছি যে দেখেন 1 নাম্বার আর 2 নাম্বার ফুটনোটে দেওয়া আছে দুইটা রেফারেন্স, কিন্তু স্যার আমরা শিখেছি যে এই যে এখান থেকে রেফারেন্স অ্যাড করতে। রাইট রাইট। তো স্যার এখানে রেফারেন্সের মধ্যে থেকে স্যার আমি সাপোজ মনে করেন একটা রেফারেন্স অ্যাড করব এখানে, তাহলে এখান রেফারেন্সের মধ্যে যে যদি এখান থেকে আমি নতুন করে একটা রেফারেন্স নিই, যে অ্যাড নিউ সোর্সেস নেওয়ার পরে স্যার এখানে পুরো ডিটেলস লিখে দিলাম যে আমি একটা সাপোজ স্যার এখানে এই যে করিম লেখা আছে স্যার, এটা স্যার আমাদের বই থেকে নেওয়া। তো স্যার এখানে বুক সিলেক্ট করছি প্রত্যেকটা, স্যার আপনি যেগুলো দেখালেন ওগুলো সবগুলো এর মধ্যে ফিল আপ করছি একটা একটা করে। তারপরে যখন স্যার ওকে দিছে তখন স্যার এটা ডিটেলসে না আসে শুধু এইটুকু আসতেছে। স্যার তাহলে এখন এইখানে কি করা যায়? আচ্ছা আমি বলি, এটা হচ্ছে আপনি ইনসার্ট সাইটেশনে না গিয়ে আপনি ইনসার্ট ফুটনোটসে যাবেন, এখান থেকে স্যার বুঝতে পারছেন? ইনসার্ট ফুটনোটস না এখানে না, আমি আরেকবার ট্রাই করি রেফারেন্স। হ্যাঁ আপনি মেইন বডিতে আসেন, মেইন বডিতে আসেন, আপনি নিচে স্যার, মেইন main বডিতে body-তে আসেন। এসেছি। জি এসেছি স্যার। হ্যাঁ এখানে এসে আপনি রেফারেন্সে যান, রেফারেন্স এবার ইনসার্ট ফুটনোটসে আসেন। ইনসার্ট টেবিল, ইনসার্ট ইন্ডেক্স, স্যার ইনসার্ট ফুটনোট একদম বামে, দামে একদম বামে চলে আসেন। নেক্সট ফুটনোট ইনসার্ট তার পাশে হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করেন। এবার জি, স্যার। ওয়ান আসছে না, আপনি এখানে লিখে জি, স্যার। দিন। আচ্ছা তার মানে আমি ওইটা ওইখানে না লিখে এইখানে একটা একটা করে লিখে দিব। হ্যাঁ এখানে লিখে দিন।
ওকে স্যার, থ্যাংক ইউ। মানে আমি এইটাই বুঝতেছিলাম না, মানে আমি হ্যাঁ, এটার মধ্যে এই ইনসার্ট সাইটেশনের মধ্যে পুরোটা ডিটেলসে লিখে দিচ্ছি, কিন্তু পরে দেখি যে এটা শর্ট হয়ে ছোট হয়ে যাচ্ছে। এটা একটু কমপ্লিকেটেড। আপনি হচ্ছে এটাই করেন, ইনসার্ট ফুটনোট থেকে এখানে সবকিছু লিখে দেন। আর ফুটনোট যেখানে দিতে চান ওখানে গিয়ে ক্লিক করে আপনি ইনসার্ট ফুটনোট যখন দিবেন তখন আপনার নেক্সট ফুটনোটটা চলে আসবে। ওকে স্যার। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক কথা বললাম, আর কারো কোনো ইস্যু আছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, আমি পড়াশোনা যাচ্ছি। আর একটা বিষয় একটু বলে দিই, লাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনাদের যদি হচ্ছে কোনো ফ্যাকাল্টি বা কোনো টিচারের অ্যাসেসমেন্ট মেথড বা কোনো মেথড যদি ভালো লাগে প্লিজ লেট মি নো। কারণ হচ্ছে যেটা আপনাদের যেটা ফেভারেবল হবে বা আপনার যেটা ভালো লাগবে সেটা আমি ট্রাই করতে ইনকর্পোরেট করার চেষ্টা করব। যেমন আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট জিনিসটা আগে এভাবে দিতাম না, লাস্ট সেমিস্টার থেকে শুরু করেছি, যাতে আপনার একদম ক্লিয়ার একটা আইডিয়া থাকে যে অ্যাসাইনমেন্টটা আপনার হচ্ছে কি কি করলে আপনি কি কি পাবেন। ইভেন আমি লাস্টে আপনাদের 2 পেজে একটা মার্কিং ক্রাইটেরিয়া অ্যাড করে দিয়েছি যে আপনি কি করলে কত মার্কস পেতে পারেন, রাইট? এটা হ্যাঁ, অনেক সময় আমরা হচ্ছে বাইরের ইউনিভার্সিটিগুলো যেটা করে একদম স্ট্রিক্টলি আপনার হচ্ছে এটা কমপ্লাই করে, বাট আমরা একদম স্ট্রিক্টলি কমপ্লাই করতে গেলে আপনাদের হচ্ছে মার্কের অবস্থা খারাপ হয়ে যাবে, এবং আমি সেটা করতে চাই না, অন্তত 4th সেমিস্টারে না। বাট আমি যেটা যে জন্য দিয়েছি যাতে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারেন যে আসলে কিভাবে করলে আপনি কত পার্সেন্ট মার্কস হচ্ছে গেইন করতে পারেন, রাইট? এবং লাস্টে যেটা যতগুলো ইনস্ট্রাকশন দেওয়া দরকার, যেমন এটা আমি হচ্ছে এই জিনিসটা তৈরি করছি কয়েকটা হচ্ছে আপনার বাইরের ইউনিভার্সিটির লাইক ওদের যে কোর্স ওয়ার্কগুলোরা যেভাবে দেয় এখান থেকে ঘেটে ঘুটে হচ্ছে তৈরি করেছে আর কি, যাতে আপনারা এই ফ্লেভারটা পান। আপনারা যখন বাইরে পড়তে যাবেন তখন দেখবেন ঠিক এইভাবে আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট টপিকগুলো দিচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু আপনাদের এখানে বলা আছে, আপনি কি কি করবেন, কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, রাইট? সবকিছু দেওয়া আছে এবং আমি চেষ্টা করেছি ওই ফ্লেভারটা একটু আপনাদেরকে দেওয়ার জন্য। সো এটা যদি হচ্ছে আমি যেটা বললাম, বাট এর বাইরে যদি আপনাদের হচ্ছে কোনো অ্যাসেসমেন্ট মেথড বা কোনো কিছু যদি ইফ ইউ থিঙ্ক যে সেটা করলে আপনাদের জন্য ভালো হবে তাহলে আমাকে অবশ্যই সাজেশন দিতে পারেন। আমি এটা হচ্ছে অফকোর্স অ্যাকসেপ্ট করব, and you are welcome to give me any sort of suggestions you would like. ঠিক আছে? সো এটা হচ্ছে গেল আমরা ওয়েলকাম। আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের মেইনটেনেন্স। মেইনটেনেন্স বলতে আমরা আসলে কি বুঝি আমাকে বলেন তো? স্যার হচ্ছে ওই যে ডিভোর্সের পর যে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফকে হচ্ছে জীবনযাপনের জন্য যে কিছু স্যার মানে টাকা দেয়, এটাই তো স্যার মেইনটেনেন্স বুঝি। আচ্ছা, ওকে, ইজি নেসেসারি। হ্যাঁ ম্যাম, তাই বলেন। স্যার মেইনটেনেন্স দিয়ে তো এটাই বোঝায় যে শিহাব যেটা বললো ম্যারেজের দিক দিয়ে না বললে তো নরমালি বললে কারো ভরণ পোষণ বা রক্ষণ, এটাই স্যার। ইমরান কিছু বলতে চাচ্ছিলেন? স্যার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া, তারপরে স্যার আর কি মানে স্যার বিবাহ মানে ম্যারেজের দিক থেকে বলতে গেলে তো স্যার এটাই যে বিবাহের পরে স্যার তার দেখাশোনার সকল দায়িত্ব নিতে হবে। রাইট। আর কি কিছু অ্যাড করবেন? ওকে, প্রথমে কে যেন বললেন ডিভোর্সের পরে, আসলে ডিভোর্সের পরে না, পরে আরো আপনারা ক্লিয়ার করেছেন, সেটা হচ্ছে মেইনটেনেন্স বলতে আমরা আসলে বুঝি হচ্ছে ভরণ পোষণ দেওয়া। এখন কার ভরণ পোষণ দিবা? আমরা হচ্ছে লাইক এটা হতে পারে বিয়ের পরে তার ওয়াইফের ভরণ পোষণ দেওয়া, তারপর হচ্ছে তার বাচ্চাদের ভরণ পোষণ দেওয়া, তার মা বাবার ভরণ পোষণ দেওয়া, রাইট? So it is the responsibility of an individual to maintain his wife, children and parents, right? এবং হিন্দুলতে আমাদের হচ্ছে মেইনটেনেন্সের কথাটা আসছে, ভরণ পোষণের কথাটা আসছে, সে আমরা হচ্ছে ভরণ পোষণ দিতে হবে। হিন্দুগুলোতে ভরণ পোষণ দেওয়ার হচ্ছে আমাদের দুইটা বেসিক আইডিয়া থেকে আসছে। একটা হচ্ছে আমরা জানি হিন্দু ল usually prefers joint family system, right? So when there is joint family system, all the members of the joint family system must be maintained. এখন এই যে মেইনটেইনটা করবে, মেইনটেইনটা কে করবে? আমরা বলছি মেইনটেইনটা করার রেসপন্সিবিলিটি হচ্ছে কার? মেইনটেইন করার রেসপন্সিবিলিটি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি যে হেড থাকে তার। জয়েন্ট ফ্যামিলি হেড কে থাকে? জয়েন্ট ফ্যামিলি হেড থাকে হচ্ছে আমাদের কে থাকে বলেন তো?
তার কর্তা আর পরিবারের যে প্রধান। এক্স্যাক্টলি, কর্তা থাকে। তাহলে আমাদের জয়েন্ট ফ্যামিলি হেড হচ্ছে আমরা বলছি কর্তা। সো কর্তার রেসপন্সিবিলিটি হচ্ছে কি করা, আমাদের হচ্ছে এই যে জয়েন্ট ফ্যামিলি মেম্বার যারা আছে এই সকল মেম্বারদের হচ্ছে মেইনটেনেন্স দেওয়া বা মেইনটেইন করার প্রাইমারি রেসপন্সিবিলিটি আমাদের ওই কর্তা, রাইট? এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইস্যু। সেকেন্ডলি, আমাদের সোসাইটিতে অনেক ধরনের ডিসেবল মানুষজন থাকে যারা কাজ করতে পারে না, ইনক্যাপেবল পারসন থাকে, এবং তাদেরকে মেইনটেনেন্স দেওয়ার একটা রেসপন্সিবিলিটি চলে আসে। ইনক্যাপেবল পারসন বলতে আসলে কারা? ইনক্যাপেবল পারসন বলতে একদম ডিসেবল, ফিজিক্যাল ডিসেবল বা মেন্টাল ডিসেবল তারা না। ইনক্যাপেবল পারসন হচ্ছে যেমন ধরেন একটা বাচ্চা, 6 মাস বয়সের বা 5 বছর বয়সের একটা বাচ্চা, সে তো নিজেকে মেইনটেইন করতে পারবে না, পারবে? অফ কোর্স নট। সো হি ইজ ইনক্যাপেবল অফ মেইনটেইনিং হিমসেলফ। একজন বৃদ্ধ মানুষ, এজড পারসন, রাইট? ইন দ্যাট কেস সে তো নিজেকে মেইনটেইন করতে পারবে না। একটা ডটার বা একটা গার্ল, সে তো নিজেকে মেইনটেইন করতে পারবে না যদি সে হচ্ছে বিয়ে না করে সোসাইটিতে। সো এখন এই যে যারা আছে ইনক্যাপেবলকে মেইনটেইন করার জন্য, তাদের মেইনটেনেন্স দেওয়ার জন্য আমাদের হচ্ছে মেইনটেনেন্সের প্রসঙ্গটা আমাদের হিন্দু লতে আসছে। এবং হিন্দু লতে অনেক সময় দেখা যায় যে আপনাকে মেইনটেনেন্স দিতে হবে। ইন দ্যাট কেস ইউ ক্যান নট কনসিডার দ্য এজ এন্ড স্ট্যাটাস অফ দ্য পারসন ইউ আর গোইং টু মেইনটেইন, রাইট? সো ইন দ্যাট কেস আমরা বলছি আপনার এই মেইনটেনেন্সের জিনিসটা হিন্দু লতে এই দুটা বিষয়ের উপর এসছে, দুটা আইডিয়ার উপরে, দুটা পার্সপেক্টিভ থেকে। এখন দেখেন হিন্দু লতে মেইনটেনেন্সের গুরুত্ব কত বেশি চিন্তা করেন। আমরা তো মানুষ স্মৃতি পড়েছি, তাই না? একটা স্মৃতি ছিল যেটা হচ্ছে মানু লিখেছেন। সো মানু একটা কথা বললেন, আমি আপনাদের হচ্ছে ফাইলটা আপলোড করে দিয়েছি, যদি কারো কাছে বই না থাকে আপনি হচ্ছে ফাইলটা ডাউনলোড করে ফেলতে পারেন। আমাদের চ্যাপ্টার 5 মেইনটেনেন্স। সো সেখানে হচ্ছে মানু যেটা বললো, এখানে দেখেন স্টার করা আছে, the aged parents versus wife and an infant child must be maintained even by doing 100 mistakes. তার মানে আপনি 1000টা মিস্টেকস বা রং করে হলেও আপনার হচ্ছে 3জন মানুষকে কি করতে হবে, আপনার মেইনটেনেন্স দিতেই হবে। আপনার বৃদ্ধ পিতামাতা, আপনার হচ্ছে ওয়াইফ এবং আপনার হচ্ছে বাচ্চাকে আপনার অবশ্যই মেইনটেনেন্স দিতে হবে। এখন তার মানে এই না যে হিন্দু ল বলছে মেইনটেনেন্সের জন্য তুমি চুরি করতে পারবে না। 100 মিস্টেকস এর কথা এই জন্য বললো যে মেইনটেনেন্স দেওয়াটা এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি দরকার এবং এত বেশি অব্লিগেশন আপনার উপরে আছে, রাইট? সো এই অব্লিগেশনটা যখন চলে আসে তখন হচ্ছে তাকে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের মেইনটেনেন্সটা দিতে হবে। এবং মেইনটেনেন্সটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের হিন্দু লতে। এখন আসেন আমরা একটু চলে যাই, মেইনটেনেন্স বলতে আমরা আসলে কি বুঝি, মেইনটেনেন্সের মধ্যে কোন কোন জিনিসটাকে আমরা আসলে ইনক্লুড করব, রাইট? সো শাস্ত্রিক হিন্দু ল আমরা যেটা দেখি, শাস্ত্রিক হিন্দু ল আমাদের কোনো স্পেসিফিক ডেফিনেশন দেয় না যে মেইনটেনেন্স বলতে আমরা আসলে তার ফুড, ক্লথস বা তার হচ্ছে আদার এক্সপেন্সেস ফর হিজ লিভিং এগুলো আমরা অ্যাড করতেছি, এরকম কোনো কিছু বলে নাই। এটা পরবর্তীতে আমরা হচ্ছে বিভিন্ন ডেফিনেশন পেয়েছি, লেজিসলেশন থেকে ডেফিনেশন পেয়েছি, জাজেসরা কোনো কিছু এক্সটেন্ড করেছেন, একাডেমিক্স হচ্ছে আরেকটু এক্সটেন্ড করেছেন, রাইট? সো এভাবে আমরা হচ্ছে পাই যে আসলে আমাদের মেইনটেনেন্সের মধ্যে কোন কোন জিনিসগুলো আমরা ইনক্লুড করতে পাই। এবং আমরা যে বললাম ইন্ডিয়াতে 1950 এবং 1956 হচ্ছে 4টা আইন করা হয়েছে, দ্যাট ইজ অনলি অ্যাপ্লিকেবল ইন ইন্ডিয়া। তার মধ্যে একটা আইন ছিল হিন্দু অ্যাডপশনস এন্ড মেইনটেনেন্স অ্যাক্ট 1956, সেখানে আমাদের হচ্ছে মেইনটেনেন্সের একটা ডেফিনেশন দিয়েছে যে মেইনটেনেন্স বলতে আমরা আসলে কি কি জিনিসকে ইনক্লুড করতে পারি। সো লেট আস সি দ্যাট। এখানে বলছে সেকশন 3 অফ হিন্দু অ্যাডপশনস এন্ড মেইনটেনেন্স অ্যাক্ট 1956 দুইটা বিষয় বললো যে প্রথমত মেইনটেনেন্স বলতে আমরা কোন জিনিসটাকে ইনক্লুড করতেছি, সেটা হচ্ছে ফুড, ক্লদিং, রেসিডেন্স, এডুকেশন এন্ড মেডিকেল এক্সপেন্সেস এন্ড ট্রিটমেন্ট। এই 5টা জিনিসকে আমরা হচ্ছে কি করতেছি, আমরা প্রাইমারিলি মেইনটেনেন্স হিসেবে ধরতেছি। তার মানে আপনি হচ্ছে যেমন আপনার ওয়াইফের হচ্ছে কি করতে হবে, ফুড, ক্লদিং, রেসিডেন্স, এডুকেশন এবং মেডিকেল এক্সপেন্সের ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনার চাইল্ড যারা আছে বা চিলড্রেন যারা আছে তাদের হচ্ছে 5টা বিষয় এনশিওর করার রেসপন্সিবিলিটি কার, আপনার নিজে। আরেকটু এক্সটেন্ড করলো আমাদের, সেটা হচ্ছে যখন কোনো আনম্যারিড ডটার থাকবে আপনার বাসায়, তখন হচ্ছে তার বিয়ের জন্য যত ইনসিডেন্টাল এন্ড রিজনেবল এক্সপেন্সেস আছে সবকিছু আপনাকে হচ্ছে দিতে হবে। সেটা হচ্ছে সেটাও তার জন্য একটা মেইনটেনেন্স। আপনি বলতে পারবেন না যে আমি তোমাকে খাওয়াচ্ছি, আমি তোমাকে ক্লথ দিচ্ছি, আমি তোমাকে রেসিডেন্স দিচ্ছি, এডুকেশন দিচ্ছি, আমি তোমার বিয়ের খরচটা দিতে পারবো না। এই কথাটা অ্যাজ আ ফাদার আপনি বলতে পারবেন না। সেখানে কারণ আমাদের একটা স্পেসিফিক্যালি বলে দিয়েছে একটা আনম্যারিড ডটারের
জন্য আমাদের মেইনটেনেন্স বলতে তার বিয়ের যত রিজনেবল এক্সপেন্সেস আছে সবকিছুকে এখানে ইনক্লুড করতেছে, রাইট? তাহলে আমরা মোটামুটি হচ্ছে মেইনটেনেন্স বলতে কি বুঝি সেটা দেখলাম, রাইট? বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরেকটা জিনিস আগাই, সেটা আপনার ভিতরে আমি যেগুলো বলে যাব সবই বইতে পাবেন, আমি একদম ধরে ধরে বলে যাচ্ছি না। দেখেন এখানে এখন এই যে আমরা বলছি তাকে একটা এক্সপেন্সেস দিবে, বা তার হচ্ছে আমরা বলছি ফুড দিবে, ক্লদিং দিবে, রেসিডেন্স দিবে, এডুকেশন দিবে, এগুলো আমরা আসলে কিভাবে ফিক্স করবো? দ্যাট মাস্ট বি রিজনেবল। রিজনেবল মানে কি? তো যৌক্তিক অ্যামাউন্ট অফ মানি, তো যৌক্তিক অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস ইউ হ্যাভ টু গিভ হার, রাইট? অথবা ইউ হ্যাভ টু গিভ ইয়োর চিলড্রেন। এখন এই যে যৌক্তিক শব্দটা আমরা বলছি, এই শব্দটা ইটসেলফ, the word reasonable is debatable. যৌক্তিক আসলে কতটুকু হলে আমরা আসলে তাকে যৌক্তিক বলবো, রাইট? সেই জিনিসটা হচ্ছে আমাদের একটা ডিবেটেবল ইস্যু, ডিসপিউটেবল ইস্যু। এটা হচ্ছে আলটিমেটলি তাহলে কে করবে? আলটিমেটলি আমরা বলছি এটা হচ্ছে কোর্ট উইল হ্যাভ দ্য ফাইনাল ওয়ার্ডস ইন দিস। কোর্ট হচ্ছে আলটিমেটলি ডিসিশন নিবে যে একজন উইমেনের জন্য, একজন চাইল্ডের জন্য, একজন আনম্যারিড ডটারের জন্য কত পরিমাণ এক্সপেন্সেস হলে সেটাকে আমরা রিজনেবল বলতে পারি। এবং রিজনেবলনেস ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিস কনসিডার করবে সেটা আমরা একদম লাস্টে গিয়ে দেখবো মেইনটেনেন্স চ্যাপ্টারে। এবং আরেকটা জিনিস দেখেন এখানে বললো যে হ্যাঁ আমরা বলতেছি যে রিজনেবল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস তাকে দিবে, বাট ইট মাস্ট নট ইনক্লুড এনি লাক্সারিয়াস আইটেমস। কোনো হচ্ছে আপনার এটা কি বলা যায় বাংলা আমি যদি বলি যে ভোগ্য পণ্য বা এরকম কিছু আর কি, যে তার হচ্ছে লাইক অনেক পারফিউম লাগতেছে বা তার হচ্ছে অনেক লাক্সারিয়াস কোনো আইটেম লাগতেছে, এটা হচ্ছে আমাদের মেইনটেনেন্স মধ্যে ইনক্লুড করবে না। আপনার হচ্ছে জাস্ট বেসিক নেসেসিটিস, তার লিভিং এর জন্য যেরকম কস্ট দরকার, তার ফুডের জন্য, ক্লদিং এর জন্য, রেসিডেন্সের জন্য, এডুকেশন পারপাসে, মেডিকেল ট্রিটমেন্টের জন্য যত কস্ট লাগবে সেগুলো হচ্ছে আমাদের রিজনেবলনেসের মধ্যে ইনক্লুড করবে। এর বেশি হচ্ছে আমাদের কি করা যাবে না, ইনক্লুড করা যাবে না, রাইট? এবং এটা হচ্ছে আপনি শুধু এমন দিতে পারবেন না যে ঠিক আছে সে হচ্ছে আপনি ফুড দিলেন সে 3 বেলা খাচ্ছে, আপনি ক্লথ দিলেন সে কোনো রকম হচ্ছে বলে দিচ্ছে আছে না, এরকম হতে পারবে না। তার যে স্ট্যাটাস সে অনুযায়ী আপনি হচ্ছে তাকে এই ক্লথস বা ফুড বা রেসিডেন্স আপনি তাকে দিতে হবে। যেমন এখানে আমরা শেষের দিকে একটা জিনিস দেখবো যে একজন উইমেনকে আপনি যখন হচ্ছে মেইনটেনেন্স দিবেন, রাইট? ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু কনসিডার হার স্ট্যাটাস অ্যান্ড হার ওয়ে অফ লিভিং। সে কিভাবে এতদিন ধরে ইয়ে করে আসছে, লাইক কিভাবে হচ্ছে সে বড় হয়েছে, কিভাবে সে হচ্ছে তার ডে টু ডে লাইফ লিড করেছে, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে। যেমন ধরেন আপনি হচ্ছে লাইক হ্যাঁ সে হয়তো বিয়ে করেছে, আগে হয়তো সে ধরেন মার্সিডিজে চড়তো, এখন আপনি তাকে হচ্ছে রিক্সায় চড়াচ্ছেন, রাইট? হতে পারে সেটা কনসিডার করে নিচ্ছে, বা খাওয়া দাওয়ার বিষয় অনেক কিছুই কনসিডার করে নিচ্ছে। বাট যখন মেইনটেনেন্সের কথাটা আসবে তখন কিন্তু তার ওই ওয়ে অফ লিভিং যেটা আগে ছিল সেটা কিন্তু আপনার কনসিডার করবে কোর্ট, যদি আপনি কোর্টে চলে যান, রাইট? তখন আপনি তাকে সেভাবে মেইনটেনেন্সটা কিন্তু দিতে হবে। বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে আমাদের তার যে স্ট্যাটাস, তার যে ওয়ে অফ লিভিং, এগুলো আমাদের হচ্ছে অবশ্যই কনসিডার করতে হবে। এবার আসেন আমরা আরেকটা বিষয় যাই, সেটা হচ্ছে নেচার অফ রাইট অফ মেইনটেনেন্স। এই জিনিসটা হচ্ছে দেখেন কিছু কিছু রাইট আমাদের একদম পার্সোনাল রাইট, রাইট? যেমন হচ্ছে আমাদের এখানে একটা এক্সাম্পল দিয়েছে রাইট টু ম্যারেজ, বিয়ে করার রাইট, এটা হচ্ছে একদম পিওর পার্সোনাল রাইট। আপনি কি এটা ট্রান্সফার করতে পারবেন? এটা কি ট্রান্সফার করা যাবে? কি বলতে পারবেন? স্যার কোনটা স্যার? রাইট টু ম্যারেজ, রাইট টু ম্যারেজ কি ট্রান্সফার করতে পারবেন? না স্যার। স্যার না তো স্যার। এটা কোনোভাবেই করা যাবে না। ধরেন আমাদের হৃদয় হচ্ছে বললো যে ঠিক আছে আমি জীবনেও বিয়ে করব না, আমার বদলে হচ্ছে সে ধরেন কাকে বলা যায় নাসেরকে হচ্ছে তার রাইট টু ম্যারেজকে ট্রান্সফার করে দিল, এটাই করতে পারবে? না স্যার। হ্যাঁ এটা কেমনে করব? না স্যার, এটা এটা তো কোনো সম্ভব না। করা যাবে না, রাইট? এরকম আমাদের হচ্ছে রাইট টু ম্যারেজ, রাইট টু মুভমেন্ট। আমাদের হচ্ছে ধরেন আবৃত্তি বললো যে আমি হচ্ছে কি করবো না, আমি কখনোই আর রাইট টু মুভমেন্ট করবো না, আমি হচ্ছে আমার রাইটটা রিমিকে দিয়ে দিলাম, রাইট? এই কথাটা কি সে বলতে পারবে না।
তারপর হচ্ছে রাইট টু লাইফ, এটা তার একদম পার্সোনাল রাইট। সে বলতে পারবে না যে আমার রাইট টু লাইফটা আমি হচ্ছে অন্য কাউকে দিয়ে দিলাম। এরকম কিছু রাইট হচ্ছে আপনি কখনোই কি করতে পারবেন না, আপনি হচ্ছে ট্রান্সফার করতে পারবেন না। ঠিক সেরকম রাইট টু মেনটেন্যান্সটা হচ্ছে আমাদের এরকম একটা রাইট, আপনি এটা কোনোভাবেই ট্রান্সফার করতে পারবেন না। আপনি ধরেন আপনার হাজবেন্ডকে বলতে পারবেন না যে আমাকে তোমার মেনটেন্যান্স দেওয়ার দরকার নেই, তুমি আমার হচ্ছে বোনকে মেনটেন্যান্স দাও, আমাকে মেনটেন্যান্স দেওয়ার দরকার নেই, তুমি হচ্ছে আমার বাবাকে মেনটেন্যান্সটা দাও। এই রাইটটা আপনি কোনোভাবে কি করতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না। বাট হ্যাঁ, আমি ফাতেমা তোকে একটু পরে কোশ্চেনটা দিচ্ছি। আমি হচ্ছে একটা কাজ আপনি করতে পারবেন, সেটা হচ্ছে এই যে আপনার লাইক রাইটটা ট্রান্সফার করতে আপনি পারতেছেন না, বাট একজন ওয়াইফ হিসেবে যখন আপনার হাজবেন্ড হচ্ছে আপনাকে টাকাটা দিচ্ছে, বেনিফিটটা দিচ্ছে, সে ফর এক্সাম্পল আপনার হাজবেন্ড আপনাকে প্রতি মাসে 500 টাকা বা 5000 টাকা হচ্ছে মেনটেন্যান্স দিচ্ছে, রাইট? এখন এই রাইটটা আপনি ট্রান্সফার করতে পারেন নাই ঠিকই, কিন্তু যখন আপনি বেনিফিটটা পেলেন, 5000 টাকা পেলেন, এই টাকাটা আপনি যাকে ইচ্ছে তাকে দিতে পারবেন। বুঝতে পারছেন? এইটা ট্রান্সফার করার রাইট কিন্তু আপনার আছে। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। স্যার সো এই যে আমরা বললাম যে হ্যাঁ আপনি হচ্ছে রাইটটা ট্রান্সফার করতে পারবেন না, বাট যখন বেনিফিটটা পাবেন তখন কিন্তু আপনি অবশ্যই এটা ট্রান্সফার করতে পারবেন, যে কাউকে আপনি হচ্ছে এই মেইনটেনেন্সের টাকাটা দিয়ে দিতে পারবেন। এমন না যে আপনাকে এই 5000 টাকা আপনার নিজেকেই খরচ করতে হবে, এরকম কোনো ধরনের বাধ্যবাধকতা আমাদের নাই। ইন দ্যাট কেস আপনি যাকে ইচ্ছা আপনার বাবাকে, মাকে, বোনকে, ভাইকে, ছেলেকে সবাইকে দিয়ে দিতে পারবেন, রাইট? তো কি বল? আচ্ছা দেখেন, একটা সময় আপনার ছিল, এখন নাই, তার মানে আপনি কিন্তু ওই ওয়ে অফ লিভিংটা আপনি এখন চাইলে করতে পারতেছেন, রাইট? সো ইন দ্যাট কেস হচ্ছে হাজবেন্ডের অব্লিগেশন নাই যে আপনাকে ওই ওয়ে অফ লাইফটাই লাইফের আন্ডারে আপনাকে মেনটেনেন্স দিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার যদি আগে থাকে না, এটা একটা গুড কোয়েশ্চেন, আপনি হাজবেন্ডের ক্যাপাবিলিটি অনুযায়ী দিবে কিনা, এটা কিন্তু না। আপনাকে দেখতে হবে হচ্ছে ওয়াইফের ওয়ে অফ লিভিং কি ছিল, তার যদি এখন হ্যাঁ ঠিক আছে আপনি যেটা বললেন সে আগে হচ্ছে ধরেন মার্সিডিজ বেঞ্জ ইউজ করতো, এখন হচ্ছে সে করতে পারতেছে না, এখন তার ফাইন্যান্সিয়াল অবস্থা নাই, কন্ডিশন নাই, চেঞ্জ হয়েছে, তখন কিন্তু হাজবেন্ডের রেসপন্সিবিলিটি নাই যে তাকে হচ্ছে ওই রকম মেইনটেনেন্সই তাকে দিবে। বুঝতে পারছেন? বাট হ্যাঁ, যদি তার ওই ক্যাপাসিটি থাকে, আগে যেটা ছিল এখনো তার সেই ক্যাপাসিটি আছে, তখন কিন্তু হাজবেন্ডের একটা রেসপন্সিবিলিটি চলে আসবে। যদিও হ্যাঁ হাজবেন্ডের হয়তো বা ওই ক্যাপাসিটি নাও থাকতে পারে, তখন কোর্ট আলটিমেটলি ডিসিশন নেবে যে আসলে কি করবে। হাজবেন্ড বলতে পারবে না তুমি তোমার হচ্ছে সম্পত্তি বিক্রি করে তুমি হচ্ছে, বা হ্যাঁ সম্পত্তি বিক্রি করে কথা বলতে পারবে, ধরো তার সম্পত্তিও নাই, ইন দ্যাট কেস তাকে কিভাবে বাউন্ড করবে, এটা তো করতে পারবে না। তখন কোর্ট আলটিমেটলি হচ্ছে ফাইনাল সিংটা কোর্টেরই থাকবে আর কি, যে আসলে কতটুকু মেইনটেনেন্স তাকে দিতে হবে, এটা আলটিমেটলি কোর্ট ডিসাইড করবে। মানে এখানে একটা প্রিন্সিপাল বললো যেটা আমি বলি সেটা হচ্ছে আপনার লাইক যখন মেইনটেনেন্স দিবে কোর্ট নরমালি হচ্ছে ওয়াইফের ওয়ে অফ লিভিং স্ট্যাটাস এই জিনিসগুলো কনসিডার করবে, কনসিডার করেই দিয়ে দিবে এমন না, বাট কোর্ট কনসিডার করবে, কনসিডার করে তারপর হচ্ছে কোর্ট একটা ডিসিশন। বুঝতে পারছেন? ফাতেমা স্যার আমার প্রশ্নটা একটু পেঁচানো হয়ে গেছে স্যার, বাবা মারা যাওয়ার পরে কি ওই মেইনটেনেন্সটা সে পাবে? আর এটা কি স্কুল ভেদে দুইটা স্কুলই ডিফারেন্স হইতে পারে নাকি দুটোটা স্কুলই মানে? যদি স্যার সে বাবা মারা যাওয়ার পরে ওই মেইনটেনেন্সটা পায়, তাহলে স্যার আমরা একটা কেস দিছিলাম চন্দ্রা ভার্সেস দেবাশিস কুমার, সেখানে তার ভাই বলছিল তার আনম্যারিড বোনের জন্য 1 লাখ টাকা রাখতে। তাইলে যদি তাইলে কি বাবা মারা যাওয়ার পর তার মেইনটেনেন্সটাও নষ্ট হয়ে যায় বা হয়ে যাবে, আনভ্যালিড হয়ে যায়? নাইলে তার আলাদা করে 1 লাখ টাকা দাবি করতে হইলো কেন? আচ্ছা আমি বলছি, এটা আমরা একটু পরেই পড়তে যাচ্ছিলাম, আমি একটু জাস্ট আইডিয়া দিয়ে দিই। সেটা হচ্ছে এটাকে বলে আপনার হচ্ছে পার্সোনাল রাইট, সরি এটাকে আমরা বলি হচ্ছে পার্সোনাল লায়াবিলিটি।
বা লিমিটেড লায়াবিলিটি। লিমিটেড লায়াবিলিটি এটা কিরকম দেখেন, আপনি তো বললেন যে ধরেন একটা মেয়েকে সবসময় তার বাবা মেনটেন্যান্স দিতে বাধ্য, তাই না? এখন তার বাবা যদি মারা যায় তখন সে মেনটেন্যান্স কার কাছ থেকে পাবে, এটা না আপনার কোশ্চেন ছিল? জি স্যার, বাবা মারা যাওয়ার পরে কি ওই মেইনটেনেন্সটা থাকবে কিনা, বাবার থেকে যে দাবিটা ছিল সেটা কি সে পাবে, নাকি বাবা মারা যাওয়ার পর পর ওইটা ইনভ্যালিড হয়ে যাবে? আচ্ছা, এখন আমি ক্লিয়ারলি আনসারটা দিয়ে দিই, সে পাবে। হ্যাঁ, কিভাবে পাবে সেটা আমি একটু পরে আসতেছি, রাইট? এখনই ডিসকাস স্যার যদি পায়, স্যার যদি পায় তাহলে আমাদের যে চন্দা ভার্সেস দেবাশিস কুমার, তাহলে সেখানে তার ভাই কেন 1 লাখ টাকা দাবি করলো? সে তো মেইনটেনেন্স থেকেই তার টাকাটা পাইতো, কারণ এটা তো তার ফ্যামিলি থেকেই দেওয়া হইতো। আচ্ছা, ওই কেসটা একটু অন্যরকম ছিল, আমি আপনাকে বলি। সেটা হচ্ছে তারা তো সেপারেট হয়ে যাচ্ছিল, আমার কথা বুঝছেন? সেপারেট যখন হয়ে যাচ্ছিল, ধরেন হচ্ছে আমি যদি বলি তারা জয়েন্ট ফ্যামিলিতে ছিল, তারা এখন হচ্ছে সেপারেট হয়ে যাচ্ছে। এখন সেপারেট হয়ে যাওয়ার কারণে তারা যেটা করতেছে, তারা সবাই হচ্ছে নিজেদের সম্পত্তি নিয়ে নিচ্ছে, রাইট? এখন তারা যখন নিজেদের সম্পত্তিটা নিয়ে নিচ্ছে, ইন দ্যাট কেস তারা দাবি করছে যে হ্যাঁ, আমার বোনেরও তো একটা বিয়ের এক্সপেন্স আছে, সেটাও তো আমাদের হচ্ছে নিতে হবে। বুঝতে পারছেন? এই জন্য তারা টাকাটা দাবি করেছে এবং সেটা কোর্ট শেষ পর্যন্ত গ্র্যান্ট করেছে যে হ্যাঁ, তার যে এক্সপেন্স সেটাও তো সেই সম্পত্তি থেকে পাবে। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে তারপর আমরা হচ্ছে ফাতেমা যে কোশ্চেনটা করলেন সেই বিষয়টা নিয়ে আমরা দুটো বিষয় ডিসকাস করবো। একটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট লায়াবিলিটি, আর একটা হচ্ছে আমাদের লিমিটেড লায়াবিলিটি। মেইনটেন্যান্সের ক্ষেত্রে আমাদের দুইটা লায়াবিলিটি কি কি সেটা আমরা দেখবো, বাট বিফোর দ্যাট আমরা একটু ব্রেক নিয়ে অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসি। স্যার আমার কারেন্ট চলে গেছিল স্যার, সরি। হ্যাঁ, আমি প্রশ্নটা আপনি আমার কথা কি ক্লিয়ার শুনতে শুনছেন? পাচ্ছেন কিনা আমি জানি না। জি স্যার শুনতে পাচ্ছি স্যার, আপনি আমার প্রশ্নটা বুঝতে পারছেন কিনা বুঝিনি। আমি বুঝতে পেরেছি যে আপনি বলছেন যে সেটা তার বাবার সম্পত্তি থেকেই মেইনটেন্যান্সটা পাবে, তাই না? জি স্যার, তাইলে আর আলাদা করে 1 লাখ টাকা দাবি করার কি ছিল, যদি হ্যাঁ, পেয়েই আমি যেটা থাকে, এটা জানতে চাচ্ছিলাম আর কি। অলরেডি বলেছি, সেটা হচ্ছে আপনার তারা তো জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাচ্ছিল, তাই না? তারা যখন জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাচ্ছিল তখন হচ্ছে তারা প্রত্যেকের সম্পত্তি আলাদা আলাদা নিয়ে যাচ্ছিল যে হ্যাঁ, আমি এতটুকু সম্পত্তি পাবো, আমি এতটুকু সম্পত্তি পাবো, এরকম। তখন তারা দাবি করলো যে হ্যাঁ, আমি আমার সম্পত্তি পাচ্ছি, ঠিক আছে, আমার যে আনম্যারিড ডটার সিস্টার আছে, সেও তো হচ্ছে তার বিয়ের এক্সপেন্সের জন্য এত টাকা পাওয়ার জন্য এন্টাইটেলড। এই জন্য তারা সেটা দাবি করেছে এবং কোর্ট সেটা গ্র্যান্ট করেছে, স্বাভাবিকভাবেই গ্র্যান্ট করেছে। বুঝতে পারছেন? এখন ধরেন আপনি যেটা বললেন জি স্যার, দাবি কেন করবে, অনেক সময় দেখেন না, সেটা হচ্ছে ধরেন একজন ওয়াইফ, সে তার হাজবেন্ডের কাছ থেকে তো মেইনটেনেন্স পাওয়ার জন্য এন্টাইটেলড, তাহলে সে কোর্টে গিয়ে মামলা কেন করে? বুঝতে পারছি স্যার, ওইটা ওদের ফ্যামিলি ক্রাইসিস ছিল, হয়তো দিতে দিতে তারা রাজি ছিল না। হ্যাঁ, তারা যখন দেয় না তখন হচ্ছে দাবি করার প্রসঙ্গটা আসে, হি অর শি ইজ এন্টাইটেলড, রাইট? বাট তাকে দিচ্ছে না, এই জন্য সে মামলাটা করেছে বা ক্লেম করেছে। তো কি মনে কিছু বলছিলেন? না, আমি ডিভোর্সের কথা তো বলি নাই। ডিভোর্স আমরা এখন আসি না, আমরা ডটারের কথাই ছিলাম, আনম্যারিড ডটারের কথাই ছিলাম। ডিভোর্সের ওখানে আমরা আসবো, সমস্যা নেই। ডিভোর্স হলে সে পাবে কিনা সেখানে আমরা আসতেছি, ঠিক আছে? একটু কুইকলি আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, একটু সবাই কুইকলি রেসপন্স করবেন। আজকে কয় তারিখ? স্যার 4 তারিখ। মাস চলে আসছে না, দেখেন 2021 সালের শেষ। ওকে, আচ্ছা আমি তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্স নিচ্ছি। এএফএম তাহসিন হাবিব, তাহসিন আছেন? এ কে এম আরাফাত সাইদ বিপু, আব্দুল মুবিন অনিক, Yes, sir. আব্দুর রহমান, Present, sir.
আবৃত্তি মেহতারিন, আবৃত্তি আছেন? Yes, sir. আবু হুরায়রা নাই। আচ্ছা, আফিয়া জাহেনা, Present, sir. রিমি আছেন? দিফা তারাবিশি, Yes, sir. Sir, আছি আমিন আক্তার রিমি। থ্যাংক ইউ। ফারিয়া হোসেন রায়, Present, sir. ফারজানা আহমেদ নিশা, Present, sir. ফাতেমাতু জোহরা, ফাতেমাতু জোহরা, ইমরান হোসেন, প্রেজেন্ট স্যার। কাজী মাইশা ফারিয়া, Present, sir. আক্তার, মাহমুদ লামিম, Present, sir. Present, sir. মান্নান হাজির, Yes, sir. মান্না তারা তারিন, Yes, স্যার মান্না তারা তার প্রেজেন্ট স্যার। মোহাম্মদ হিমেল হোসেন, মোহাম্মদ নাজমুস সাকিব, Present, sir. শাহাদাত হোসেন নাই, হৃদয় মাহমুদ, Present, sir. present, sir. ওয়াকিবুল আলম ওয়াসি নাই, সাবিহা শিফা, Yes, sir. নাসের, Yes, sir. দেন শিহাবুদ্দিন, Yes, sir. শোয়েবুল ইসলাম, শুক্লা আক্তার, প্রেজেন্ট স্যার। Present, sir. স্যার শোয়েবুল প্রেজেন্ট আছে স্যার। শোয়েবুল দিয়েছি। সুমাইয়া জুবেন, সুমাইয়া সারা সায়মা, সুমাইয়া সারা সায়মা, তানজিমা তিলক, তাশরিফ তিহান, স্যার প্রেজেন্ট স্যার। তাসনুভা তাবাসসুম ইশারা, Present, sir. তৌকির আছেন? থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা হচ্ছে দুটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ফাতিমা ছিলাম, স্যার আপনি দেরি। ফাতেমা, আমি কল করেছিলাম। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। স্যার আমার ওই যে তখন ওয়াইফাইটা আসতে তো কানেক্টেড হচ্ছিল, দ্যাটস ওয়াই আই ওয়াজ থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা আসেন, এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে নিচে তো পড়েছি। আচ্ছা দেখেন, মেইনটেনেন্সটা আসলে কে দিবে, লায়াবিলিটিটা কার, এই বিষয়টা যদি আমরা কথা বলি সেটা হচ্ছে যে লায়াবিলিটি দুই ভাবে আসে, দুইটা সার্কামস্টেন্সে আমাদের হচ্ছে মেইনটেনেন্সের লায়াবিলিটি চলে আসে। একটা হচ্ছে অন দ্য এক্সিস্টেন্স অফ রিলেশনশিপ বিটুইন দ্য পার্টিসদের মধ্যে রিলেশনশিপ যখন আপনার হচ্ছে এক্সিস্ট করে, যেমন হাজব্যান্ড ওয়াইফ, তারপর হচ্ছে বাবা ছেলে, বাবা মেয়ে, তারপর হচ্ছে এরকম যখন কোনো সম্পর্ক চলে আসে তখন হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে তাদের মেইনটেনেন্স দ্বারা একটা রেসপন্সিবিলিটি চলে আসে, এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট লায়াবিলিটি। একটু খেয়াল রাখবেন, অ্যাবসলিউট লায়াবিলিটির ক্ষেত্রে আপনার সম্পত্তি থাকুক বা না থাকুক, দিস ইজ নট আ ম্যাটার, ইট ডাজ নট ইভেন কাউন্ট। আপনাকে হচ্ছে মেইনটেনেন্স অবশ্যই দিতে হবে, বিকজ আপনার সাথে তার সাথে একটা সম্পর্ক আছে, একটা সম্পর্ক এক্সিস্ট করে। যেমন কোনো হাজবেন্ড হচ্ছে বলতে পারবে না আমার কোনো সম্পত্তি নাই, আমি আমার ওয়াইফকে মেইনটেনেন্স দিতে পারবো না। কোনো বাবা বলতে পারবে না আমি আমার ছেলেকে বা মেয়েকে মেইনটেনেন্স দিতে পারবো না কারণ আমার সম্পত্তি নেই, রাইট? এই ধরনের কোনো কথা বলা যাবে না, এটাকে আমরা বলি হচ্ছে পার্সোনাল অথবা অ্যাবসলিউট লায়াবিলিটি। একটা সিচুয়েশন গেল। সেকেন্ড হচ্ছে অন দ্য বেসিস অফ পজেশন অফ প্রপার্টি, আপনি হচ্ছে সম্পত্তির পজেশন পেয়েছেন, এটার জন্য আপনি হচ্ছে মেইনটেনেন্স দিতে বাধ্য থাকবেন, রাইট?
কার কাছ থেকে পেয়েছেন? আপনি যার কাছ থেকে সম্পত্তিটা পেয়েছেন সে যাদেরকে যাদেরকে মেইনটেনেন্স দিত আপনি তাদেরকে মেইনটেনেন্স দিতে বাধ্য থাকবেন। এটাকে আমরা বলি হচ্ছে লিমিটেড লায়াবিলিটি। এই লায়াবিলিটি শুধুমাত্র তখনই আসে যখন আপনি হচ্ছে একটা সম্পত্তি কার কাছ থেকে পাবেন। এক্সাম্পলটা দিয়ে শেষ করি, তাহলে হচ্ছে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। একটু আগে একটা কোশ্চেন করেছেন সম্ভবত ফাতিমা, না কি করলেন আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আনসারটা পেয়ে যাবেন। দেখেন লিমিটেড লায়াবিলিটি আমরা কখন বলছি? একজন বাবা হচ্ছে মারা গেলেন, হিন্দু ল অনুযায়ী সম্পত্তি কার কাছে যাবে বলেন তো? ছেলের কাছে। ছেলের কাছে। এরপরে যে ছেলের দায়িত্ব কাছে, নেবে হ্যাঁ ছেলের আসতেছে। কাছে। এখন দেখেন ছেলের কাছে সম্পত্তি চলে গেল, তাহলে বাবার সম্পত্তি থেকে মেইনটেনেন্স কে কে পাইতে বলেন তো আমাকে একটু? ছেলে, মেয়ে, ছেলে, মা। মেয়ে, স্যার মা, তাদের মেয়ে, মা, রাইট। স্যার আমরা বাবা ধরে মা, নিচ্ছি তিনজন। ছেলে, দাদা দাদি। হ্যাঁ দাদা দাদি। এখন এই সম্পত্তি যখন ছেলের কাছে চলে আসছে, এই সম্পত্তি থেকে আগে যারা যারা মেইনটেনেন্স পেত এদের সবাইকে তার মেইনটেনেন্স দিতে হবে। এটাকে আমরা বলি লিমিটেড লায়াবিলিটি। তার মানে যে কোশ্চেনটা করেছেন যে ডটার হচ্ছে তার বাবা মারা গেলে ডটার হচ্ছে মেইনটেনেন্স কই থেকে পাবে, সেটা হচ্ছে যে সম্পত্তি ইনহেরিট করবে, তার ভাই যখন সম্পত্তি ইনহেরিট করতেছে তখন এটা তার ভাইয়ের অব্লিগেশন টু গিভ মেইনটেনেন্স টু হিজ সিস্টার। বুঝতে পেরেছেন? জি স্যার, মানে থাকে কিন্তু এটা রূপান্তরিত হয়েছে ওর ভাইয়ের কাছে, পাবে সে। রাইট, সে পাবে, সে মেইনটেনেন্স পাওয়ার জন্য এন্টাইটেল, এবং এটা হচ্ছে এখন তার ভাইয়ের কাছে অব্লিগেশনটা চলে আসবে। রাইট, সো এটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসলিউট লায়াবিলিটি আর হচ্ছে লিমিটেড লায়াবিলিটি। এবার আমরা একটু যাই যে একজন উইম্যানের আমরা যদি স্পেসিফিক্যালি রাইটের কথা বলি, মেইনটেনেন্সের রাইটের কথা বলি, এখানে কয়েকটা সার্কামস্টেন্সেস বললো। একজন উইমেন তো কখনো সে ওয়াইফ থাকে, কখনো সে মা থাকে, কখনো সে ডটার থাকে, কখনো সে উইডো থাকে। ওই সকল সার্কামস্টেন্সেস হচ্ছে সে কার থেকে মেইনটেনেন্সটা পাবে, সেটা আমাদের রানী ভাই ভার্সেস ইয়দুনন্দন রাম এই কেসটাতে হচ্ছে বলেছে। এখানে বলছে ওয়াইফকে সবসময় মেনটেন করবে তার হাজবেন্ড, মাদারকে সবসময় মেনটেন করবে হচ্ছে তার সান অথবা ডটার, তাদের অব্লিগেশন। ডটারকে সবসময় মেনটেন করবে তার বাবা অথবা মা, প্রাইমারিলি বাবা। আর উইডো বা হচ্ছে যে বিধবা স্ত্রী, তাকে সবসময় মেনটেন করবে হচ্ছে তার হাজবেন্ডের প্রপার্টি থেকে অথবা তার শ্বশুর মানে ফাদার ইন ল, তার ইনলস। রাইট, সো এটা হচ্ছে আমাদের এই চারটা সার্কামস্টেন্সে তাকে কে মেইনটেনেন্স দিবে সেটা হচ্ছে আমরা দেখলাম। আরেকটা বিষয় আমরা কনসিডার করব যখন আমরা হচ্ছে উইডোর কথা পড়তে যাব, আমরা স্পেসিফিকলি পড়বো, তখন আমরা একটা জিনিস দেখবো যেটা হচ্ছে এগুলোতে খুবই একটা বাজে জিনিস। একটা সময় হচ্ছে একজন উইডো কখনোই সে কারো কাছ থেকে মেইনটেনেন্স পাওয়ার জন্য এন্টাইটেল থাকে না, এবং তখন সে হচ্ছে একটা বার্ডেন হয়ে যায় আর কি সোসাইটিতে। সে আমরা পরে দেখবো। এটা তাহলে গুলো আমাদের হচ্ছে রাইট অফ উইমেন টু মেইনটেনেন্স, সেটা আমরা দেখলাম। এবার আসেন একজন হিন্দু মেল, সে কাকে কাকে মেইনটেনেন্স দিবে। আমরা দেখলাম ফিমেল কার কাছ থেকে মেইনটেনেন্স পাবে, আর একজন হিন্দু মেল সে কাকে কাকে মেইনটেনেন্স দিবে। 6 ধরনের মানুষ। তার মাইনর সান, খেয়াল করেন তার মাইনর সান বলছে, কিন্তু মেজর শুধু সান বলে, রাইট? সেখানে সে শুধুমাত্র তার মাইনর সানকে কি দিবে, সে হচ্ছে মেইনটেনেন্স দিবে। তার ছেলে যদি মেজর হয়ে যায়, তার মানে সে যদি 18+ হয়ে যায়, তখন হচ্ছে তাকে মেইনটেনেন্স দিতে হবে কিনা সেটা আমরা পরে দেখবো। সেখানে আমাদের দাবা এবং মিতাক্ষার স্কুলের অপিনিয়ন ডিফারেন্ট। ওয়েদার লেজিটিমেট অর ইলেজিটিমেট, আপনার ছেলেটা বৈধ হোক, আপনি তাকে মেইনটেনেন্স অবশ্যই দিতে হবে। এক, দুই হচ্ছে হিজ ডটার্স। ডটারদের ক্ষেত্রে কিন্তু মাইনর বলে, ডটারদের ক্ষেত্রে হচ্ছে যতদিন পর্যন্ত সে আনম্যারিড থাকবে ততদিন পর্যন্ত হচ্ছে তার বাবাকে হচ্ছে তাকে কি করতে হবে, মেইনটেনেন্স দিতে হবে। সে যদি 12 বছর আনম্যারিড থাকে তাহলে 12 বছর পর্যন্ত বাবার অব্লিগেশন থাকবে। সে যদি 52 বছর পর্যন্ত আনম্যারিড থাকে তাহলে বাবার অব্লিগেশন 52 বছর বয়স পর্যন্ত, তখন তার অব্লিগেশনটা হচ্ছে এক্সটেন্ড করবে। তার মানে যতদিন পর্যন্ত একজন ডটার আনম্যারিড থাকবে ততদিন পর্যন্ত বাবার অব্লিগেশন হচ্ছে তাকে মেইনটেনেন্স দেওয়া। দেন হচ্ছে ওয়াইফ। ওয়াইফ হচ্ছে যতদিন পর্যন্ত সে ওয়াইফ হিসেবে থাকবে ততদিন পর্যন্ত তাকে হচ্ছে কি দিবে, মেইনটেনেন্স দিতে হবে। এবং হাজবেন্ড যদি মারা যায় তখন তার সম্পত্তি থেকে ওয়াইফ মেইনটেনেন্স দিতে পারবে।
এখানে একটা বিষয়, ওয়াইফ হচ্ছে হাজবেন্ডের সম্পত্তি থাকুক বা না থাকুক, ওয়াইফ অবশ্যই সবসময় মেনটেনেন্স পাওয়ার জন্য এন্টাইটেলড। 4 হচ্ছে উইডোস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। এই ফ্যামিলিতে যদি কোনো উইডো থাকে, বিধবা মহিলা থাকে, সেই ফ্যামিলির প্রপার্টি থেকে মেনটেনেন্স পাওয়ার জন্য এন্টাইটেলড। 5 হচ্ছে এজড প্যারেন্টস, বৃদ্ধ পিতামাতা। একজন হিন্দু মেলে যদি তার পিতামাতা থাকে তখন তাকে হচ্ছে মেনটেনেন্স দিতে হবে। ফাইনালি সিস্টার, তার সিস্টারকে হচ্ছে তার মেনটেনেন্স দিতে হবে। সেটা হচ্ছে কখন দিতে হবে সেটা আমরা অলরেডি বলেছি, সেটা এক্সেপশনাল সার্কামস্টেন্সেস, বাট তাকেও তার সিস্টারকেও মাঝে মাঝে তার মেনটেনেন্স দিতে হতে পারে। বুঝতে পেরেছেন? এটা পর্যন্ত বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা অ্যাবসলিউট লায়াবিলিটি আর লিমিটেড লায়াবিলিটি আরেকটু এক্সটেন্ড করে আজকে শেষ করব। দেখেন, আমি অলরেডি বললাম লিগ্যাল অফ একজন পার্সনের, যেহেতু তার সাথে কারোর সাথে সম্পর্ক আছে, এটার জন্য সে তাদেরকে, সবাই কি বুঝতে পারছেন না নাকি একজন দুজনের সমস্যা হচ্ছে? তার কথা কেটে আমরাও বুঝতে পারতেছি না, অনেক সমস্যা হচ্ছে। জি স্যার। আমি বুঝতে পারছি না আসলে কি হচ্ছে। আমি একটু মোবাইল থেকে জয়েন করি, আমি ভিডিওটা অফ করলাম, এই জন্য আজকে নেট সমস্যা দেখতেছি। স্ক্রিন দেখে ঝামেলা করে। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছেন। জি স্যার। আচ্ছা, সরি। দেখেন, দুইটা বিষয় বলে শেষ করবো। একটা হচ্ছে পার্সোনাল লায়াবিলিটি, আর একটা হচ্ছে আমাদের লিমিটেড লায়াবিলিটি। দুইটা বিষয় তো আমি অলরেডি বললাম। একটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক আছে, শুধুমাত্র এই জন্য তাকে কি করতে হবে, তাকে হচ্ছে মেনটেনেন্স দিতে হবে, রাইট? তো সেই জায়গায় আমরা যদি দেখি কাকে কাকে তার মেনটেনেন্স দিতে হবে, সেটা হচ্ছে নর্মালি একজন হিন্দু মেল, তার প্রপার্টি থাকুক বা না থাকুক, তার সাথে যাদের সাথে সম্পর্ক আছে, একটা সম্পর্ক এক্সিস্ট করে, তাদেরকে অবশ্যই কি করতে হবে, তার মেনটেনেন্স দিতে হবে। কে কে থাকবে? তার ওয়াইফ থাকবে, মাইনর সান থাকবে, আনম্যারিড ডটার্স এন্ড এজড প্যারেন্টস। এই কয়েকজন ব্যক্তিকে তার অবশ্যই দেখাশোনা করতে হবে, যদিও তার সম্পত্তি নাও থাকে। আরেকটা বিষয় আমরা যদি এটা অন্যভাবে এক্সপ্লেন করি, তাহলে একজন ফাদার, সে সবসময় হচ্ছে তার মাইনর সান এবং আনম্যারিড ডটারকে মেনটেনেন্স দিতে বাধ্য। একজন হাজবেন্ড, সে সবসময় তার ওয়াইফকে মেনটেনেন্স দিতে বাধ্য। একজন সান, সে সবসময় তার বৃদ্ধ বাবা মা যারা থাকবেন তাদেরকে মেনটেনেন্স দিতে বাধ্য। এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট লায়াবিলিটি। আর লিমিটেড লায়াবিলিটি যদি আমরা যাই, এটাকে আমরা বলি হচ্ছে কন্ডিশনাল লায়াবিলিটি, আমরা এটাকে বলতে পারি কন্টিনজেন্ট লায়াবিলিটি, এটাকে আমরা বলতে পারি শর্তযুক্ত লায়াবিলিটি। তার মানে যখন আপনার কাছে সম্পত্তির পজেশন থাকবে, তখন আপনি হচ্ছে এই লায়াবিলিটি আন্ডারে পড়বেন। যদি আপনার কাছে সম্পত্তি না আসে বা না থাকে পজেশন, তখন আপনি লায়াবিলিটি থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাবেন। আমরা একটা এক্সাম্পল দিলাম, একজন ভাই যদি হচ্ছে তার বাবার সম্পত্তি সে ইনহেরিট করে, তখন হচ্ছে হি ইজ আন্ডার অব্লিগেশন টু প্রোভাইড মেইনটেনেন্স টু হিজ সিস্টার। কারণ হচ্ছে এই অব্লিগেশন তার বাবার ছিল, সম্পত্তি যেহেতু তার কাছে চলে আসছে, অব্লিগেশনটা এখন কার কাছে চলে আসছে? তার কাছে চলে আসছে। বাট হ্যাঁ, যদি সে তার বাবার কাছ থেকে কোনো সম্পত্তি ইনহেরিট না করতো, তাহলে কিন্তু তার কোনো লিগ্যাল অব্লিগেশন থাকতো না। তার মানে লিমিটেড লায়াবিলিটি কিসের সাথে জড়িত? আমাদের শুধুমাত্র প্রপার্টির পজেশনের সাথে জড়িত। আপনার কাছে যদি সম্পত্তির পজেশন থাকে, দখল থাকে, আপনি যদি সম্পত্তি ইনহেরিট করেন, তখন আপনার অব্লিগেশনটা চলে আসবে। আপনি হচ্ছে তখন কি করতে পারবেন? তখন আপনি হচ্ছে মেইনটেনেন্স দিতে বাধ্য থাকবেন। যদি আপনি সম্পত্তি না পান, ইন দ্যাট কেস আপনাকে হচ্ছে মেইনটেনেন্স দিতে হবে না। বুঝতে পেরেছেন? জি Yes, স্যার। sir. হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি প্রেজেন্ট দিয়েছি 2 বার, কিন্তু আমার ফ্রেন্ডসরা বললো যে আমার প্রেজেন্ট শোনা যায়নি। আচ্ছা, ঠিক আছে। আর এতক্ষণ স্যার, যাবত আমি সাউন্ড কোন আপনাকে স্যার? বলার আমার চেষ্টা প্রেজেন্টটা করছি, স্যার কিন্তু আমি শোনা যায়নি। আচ্ছা, প্রেজেন্ট সমস্যা নেই। আর কে কার সমস্যা হচ্ছে? স্যার স্যার আমি স্যার তানজিম আহমেদ স্যার।
আমি স্যার ওয়াশরুমে ছিলাম, পরে এসে দেখি প্রেজেন্টের কাজ শেষ। আচ্ছা, ভালো হয়েছে, ঠিক আছে, সমস্যা নাই, আমি দিয়ে দিব যারা ক্লাসে ছিলেন। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। স্যার এই ক্ষেত্রে কি স্যার মেয়েরা তো আমরা জানি যে বাংলাদেশ আইন অনুযায়ী বাপের বাড়ি সম্পত্তিটা পায় না, এই যে মেনটেনেন্স এর ক্ষেত্রে ভাই যদি পরবর্তীতে না দেয়, তো এটা কি স্যার ল দ্বারা এনফোর্সেবল, সে কি মামলা করতে পারবে? দেখেন, একটা বিষয় হচ্ছে আপনি সম্পত্তি পাচ্ছেন কিনা, আর একটা বিষয় হচ্ছে আপনার মেইনটেনেন্স পাচ্ছেন কিনা, দুটো কিন্তু আলাদা বিষয়। আমার কথা বুঝছেন? আপনি সম্পত্তি তো পাবেন না, দ্যাটস আমাদের হচ্ছে হিন্দু লর কথা হচ্ছে কোনো ফিমেল হচ্ছে সম্পত্তি পাবে না, শুধুমাত্র এই গত কয়েকদিন ধরে উইডোরা পাচ্ছে বা পাবে, আর কেউ তো হচ্ছে সম্পত্তি পাবে। তো এখানে হচ্ছে আপনার ডটা তো সম্পত্তি পাবেই না, তার বাবার সম্পত্তি সে পাবে না। বাট হ্যাঁ, তার ভাই যদি তাকে মেইনটেনেন্স না দেয়, ইন দ্যাট কেস অফ কোর্স হি ক্যান গো টু দ্য কোর্ট, সে কোর্টে যেতে পারবে এবং হচ্ছে সে তার যে রাইট সেটা এনফোর্স করতে পারবে। স্যার তাহলে তো মেনটেনেন্স এর সংজ্ঞাটা যদি আরেকবার দিতেন। তো স্যার মেনটেনেন্স বলতে কি বোঝানো হইতেছে স্যার এখানে? এই যে তার যে দৈনন্দিন দিনে চলাফেরা, খাওয়া দাওয়া, এই ব্যাপারে দায়িত্বটাই? এক্স্যাক্টলি, আমি তো বললাম মেইনটেনেন্স এর ডেফিনেশন আমরা বলছি না, তখন তো আমরা বললাম যে মেইনটেনেন্স বলতে তার কি ফুড, ক্লদিং, তার হচ্ছে এডুকেশন এক্সপেন্সেস, তার মেডিকেল ট্রিটমেন্ট, এই এই কয়েকটা জিনিসকে আমাদের মেইনটেনেন্স মধ্যে ইনক্লুড করতেছে। আর আনম্যারিড ডটারদের ক্ষেত্রে একটা জিনিস ইনক্লুড করতেছে, সেটা হচ্ছে তার বিয়ের জন্য যত রকম ইনসিডেন্টাল খরচ আছে, এক্সপেন্সেস আছে, সবকিছু হচ্ছে তার ওই প্রপার্টি থেকে, তার বাবার সম্পত্তি থেকে আসবে। তার তার বাবা যদি না থাকে, তখন তার ভাই হচ্ছে ওই সম্পত্তি থেকে তার এই এক্সপেন্সেস গুলো দিতে হবে। স্যাডলি যখন তার বিয়ে হয়ে যাচ্ছে, তখন তার বাবা কিংবা ভাইয়ের আর কোনো ধরনের কোনো অব্লিগেশন থাকে না টু প্রোভাইড হার এনি সর্ট অফ মেইনটেনেন্স। বুঝতে পেরেছেন? জি স্যার, তাহলে এটা বোঝা যাচ্ছে স্যার সরাসরি সম্পত্তিটা দিবে না, কিন্তু চলাফেরার যে যেটা মানে ইয়াটা, এই দায়িত্বটা নিবে। সম্পত্তি দিবে না, সে তো সম্পত্তি পাবে না, তাকে শুধু মেইনটেনেন্স দিবে, তার জি ভরণ স্যার, পোষণ। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? ওকে দেন, যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং দ্য ক্লাস টুডে and have a nice day. Thank you. Yes. স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার লামিম স্যার। স্যার আমার কিছু হ্যাঁ স্যার আমার কিছু স্যার প্রবলেম ছিল স্যার, এটা আমি কি একটা স্যার পার্সোনালি একটা কল দিতে পারি স্যার আপনাকে, যদি কিছু মনে না করেন স্যার? অফ কোর্স, ক্লাস শেষে স্যার একটা দিতে পারি স্যার? আমার এখন একটা ক্লাস আছে, হ্যাঁ আপনি হচ্ছে আমাকে একটা কাজ করেন, আমাকে 3:30 পরে নক করেন। ওকে স্যার, শিওর স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার নক করবো না, স্যার নক করবো না, কল করবো স্যার? কল করেন, নক করেন, সমস্যা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন, থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে। ইউ টু স্যার।